আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ থেকে শুরু করছি আমার নতুন উপন্যাস 'অন্তঃপ্রলা'। আশা করছি প্রতিবারের মতো এবারও আপনাদের সাপোর্ট পাবো আমি ইনশাআল্লাহ। যেহেতু এটা ১ম পর্ব, তাই সকলেই কমেন্টে জানাবেন গল্পটি আপনাদের কেমন লেগেছে। যাই হোক, শুরু করতে যাচ্ছি 'অন্তঃপ্রলা' লেখনীতে ফারজানা মনি। পর্ব ১। ১৯৮৫ সালের শুরুর দিক। শীতের হালকা কুয়াশা এখনো সোনাদিঘি গ্রামের গায়ে লেগে আছে। শীতের সকালের ম্লান আলো ফুটেছে চারদিকে। বাতাসের কুয়াশা, দিঘির টলটলে জল ও অদূর থেকে ভেসে আসা গবাদি পশুর ডাক পুরো গ্রামকে যেন জাগিয়ে তুলেছে। ডাকপিয়ন কাঁচা রাস্তা দিয়ে সাইকেল নিয়ে হর্ন বাজাতে বাজাতে যাচ্ছে চিঠি পৌঁছাতে তার গন্তব্যে। আশেপাশের গ্রামগুলোতে এই একজনই চিঠি পৌঁছায়। তার নাম মজনু। বয়স ২০ হবে হয়তো। ডাকপিয়ন বললে তাকে সবাই এক নামেই চিনে। গ্রামের বৃদ্ধ রশিদ দাদা ভেড়ার পাল নিয়ে যাচ্ছিল সেই রাস্তা দিয়ে। মজনু ভেড়ার পাল দেখে রাস্তার কিনারে সাইকেল নিয়ে দাঁড়ায়। রশিদ দাদা মজনুকে দেখে ফোকলা দাঁতে হেসে প্রশ্ন করলেন, কিরে মজনু, গ্রামে কার চিঠি আইছে? কার বাড়ির যাস? মজনু চমৎকার হেসে জবাব দিল, আর কার বাড়ি জামু দাদা, এই গ্রামে সবচেয়ে বেশি চিঠি আসে মির্জা বাড়িতে, সেখানেই যাচ্ছি। রশিদ দাদা কাঁচা রাস্তার ঢালে পানির পিক ফেললো, অতঃপর ডান্ডা হাতে ভেড়ার পাল নিয়ে যেতে যেতে বলল, যা তাইলে, আমিও আইতাছি। আজকা খাজনা দেওয়ার দিন, আগে ভেড়াগুলোকে মারি দিয়াহি। ভেড়ার পাল চলে যেতেই ডাকপিয়ন মজনু মনের সুখে একটা ঘান ধরে যেতে লাগলো মির্জাবাড়ির দিকে। চমকি চলেছে একা পথ, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। চমকি চলেছে একা পথে। সোনাদিঘি গ্রামের মাঝখানে বিশাল জায়গা জুড়ে দাঁড়িয়ে আছে সুলতান মির্জা বাড়ি। তিনতলা বিশিষ্ট বাড়িটি বহু প্রাচীন। বাড়ির সম্মুখ পথে বড় সিংহমুখওয়ালা গেট। সেখানে লুঙ্গি ও ফতুয়া পরে সর্বদা বসে থাকে এই বাড়ির দারোয়ান আনোয়ার আলী। ভেতরে ঢুকলেই চোখে পড়ে সারি সারি আম, জাম, বরই, পেয়ারা ও শিরীষ গাছ। জায়গায় জায়গায় থোকা থোকা ফুলের বাগান। বাগান পেরিয়ে যেতেই সামনে পড়ে লাহারি ঘর ও অতিথি কক্ষ। তারপর অন্দরমহলে ঢোকার ছোট্ট লোহার দরজা। সেখানে বসে থাকে শফিক মিয়া। শফিক মিয়া মির্জা বাড়ির অনেক বিশ্বস্ত ও পুরাতন কাজের লোক। এই বাড়ির অন্দরে বাহিরের পুরুষ ঢোকার নিয়ম নেই। শফিক মিয়া এই বাড়ির অন্দরমহলের পাহারা ও কর্তাগিন্নিদের ছোটখাটো ফাইফরমাস খাটেন। ওনার স্ত্রী কলেরা রোগে মারা গেছেন বহু আগে। ২ মেয়ে নিয়ে উনি এই বাড়িতেই থাকেন। তার অবিবাহিত ২ মেয়ে শিমুল ও পারুল। এরা এই বাড়ির অন্দরমহলে কাজ করে। শিমুল কিছুটা শান্ত প্রকৃতির হলেও পারুল বেশ চঞ্চল। অন্দরমহলে ঢুকতেই পাকা করা উঠান। একপাশে বিশাল বড় কলঘর। অন্য পাশে বাড়ির মেয়ে বউদের জন্য রয়েছে আড্ডাঘর। সেখানে তারা অবসর সময়ে হাসি আনন্দে মেতে ওঠে। একজন আরেকজনের মাথায় তেল লাগিয়ে দেয় ও বিলি কেটে দেয়। মির্জা বাড়ির প্রতিটি কোণায় কোণায় রয়েছে জমিদারি ছোঁয়া। জানা যায় এই বংশের পূর্বপুরুষরা তৎকালীন জমিদার ছিলেন। বর্তমানে বাংলাদেশি নিয়মে জমিদারি বাতিল করা হলেও মির্জা পরিবার এখনও জমিদারি কালের নিয়ম আঁকড়ে ধরে রয়েছে। এই বাড়িতে জমি বর্গা দেওয়া, খাজনা তোলা, কৃষকদের কাজে তদারকি সবই চলে জমিদারি কায়দায়। এই বাড়ির প্রধান কর্তা সুলতান আদনান মির্জা। তার ২ ভাই সুলতান আবিদ মির্জা ও সুলতান আদি মির্জা। বড় কর্তার গিন্নি ফরিদা মির্জা। তাদের এক ছেলে ও এক মেয়ে, সুলতান আরিয়ান মির্জা ও সুলতানা আশা মির্জা। মেজ কর্তার গিন্নি শাহিদা মির্জা। তাদের ২ ছেলে ও এক মেয়ে, সুলতান আরিফ মির্জা, সুলতান আকাশ মির্জা ও সুলতানা আলো মির্জা। ছোট কর্তার গিন্নি মিহিদা মির্জা। তার ২ যমজ মেয়ে, সুলতানা আখি মির্জা ও সুলতানা পাখি মির্জা। সব মিলিয়ে তারা ৫১বর্তী পরিবার। বড় কর্তা সুলতান আদনান মির্জা শক্ত প্রকৃতির মানুষ। তার কথার উপর কথা বলার সাহস সোনাদিঘি গ্রামের কারণেই। গ্রামের রাজনীতি থেকে জমি বিরোধ সবটাই তিনি সামলান। হালকা পাক ধরা দাড়িতে মেহেদি লাগিয়ে লাল করে সাদা পাঞ্জাবিতে ওনাকে গ্রামের বিভিন্ন সালিশ সভায় দেখা যায়। তার বাকি ২ ভাই আবিদ মির্জা ও আদি মির্জা কৃষিকাজে তদারকি করেন। গ্রামের বেশিরভাগ লোকের নিজস্ব জমি নেই, তাই তারা মির্জা পরিবার থেকে জমি বর্গা নেয় এবং বছরে ২ বার খাজনা দেয়। মেজ কর্তা ও ছোট কর্তা সেসব সামলান দক্ষ হাতে। তবে সবার মাঝে সুলতান মির্জা বাড়ির সিংহ সুলতান আরিয়ান মির্জা। ২৭ বছরের এই তাগড়া যুবক তার তীক্ষ্ণ বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে বাবা চাচাদের জমিদারিতে সাহায্য করছে।
গ্রামের লোকদের সুযোগ সুবিধা দেখছে এবং নিজের আলাদা ব্যবসা সামলাচ্ছে। আরিয়ান মির্জা বহু বছর রাজধানীতে ছিল, মাঝে মাঝে গ্রামে আসতো। তবে গত কয়েক বছর আগে সে গ্রামের লোকের কথা ভেবে একেবারের জন্য গ্রামে চলে আসে। গ্রামের হাটের পাশে জামদানি শাড়ি বানানোর কারখানা তৈরি করে। সেই কারখানার নাম দেয় মির্জা জামদানি হাউস। মির্জা জামদানি হাউসে গ্রামের প্রায় ১০০ জনের মতো যুবক কাজ করে। এতে গ্রামের আর্থিক সচ্ছলতা দেখা দিয়েছে। গ্রামের তৈরিকৃত জামদানি শাড়ি আরিয়ান মির্জা শহরে রপ্তানি করে। তাকে এসব কাজে সাহায্য করে তার দুই চাচাতো ভাই, আরিফ ও আকাশ। আরিফের বয়স ২৫ ও আকাশের বয়স ২৩। এই তিন তাগড়া যুবক দক্ষ হাতে গত কয়েক বছর ধরে জামদানি হাউসকে সামলে রেখেছে। তার সাথে খেয়াল রেখেছে সকল কর্মীদের সুযোগ সুবিধা। ডাকপিয়ন মজনুর সাইকেলের কিরিং কিরিং শব্দে আনোয়ার আলী লাফিয়ে উঠল। বসে থাকতে থাকতে ওনার চোখ লেগে এসেছিল। আনোয়ার আলী কপাল কুঁচকে বিরক্ত ভঙ্গিতে বলল, মজনু, ২ দিন পর পর তোর এই বাড়িতে কি? মজনু চিকন ঠোঁটে হাসির রেখা টেনে বলল, তোমার ঘুম ভাঙাইতে আহি আনোয়ার কাকা। আনোয়ার আলী রেগে গিয়ে বলল, ইচ্ছামি করস হতচ্ছাড়া। মজনু জিভে কামড় দিয়ে বলল, কি যে কও কাকা, তোমার সাথে ইচ্ছামি করে আমার কি লাভ? ইচ্ছামি করলে কি মাইয়া বিয়া দিবা? মজনু তখনই কানে হাত দিয়ে আফসোস করে বলল, এ মা, মাইয়া বিয়া কেমনে দিবা, তোমার তো মাইয়াই নাই। আনোয়ার আলী শ্যামলা মুখে নাকটাকে ফুলিয়ে বলল, তোর মতো পাজির কাছে মাইয়া থাকলেও বিয়া দিতাম না। কি কামে আইসোস কইয়া বিদায় হ। মজনু আবারও হাসল। ওর যেন ভালোই লাগছে আনোয়ারকে রাগাতে। অতঃপর হাসি চেপে স্বাভাবিক কণ্ঠে বলল, ছোট সুলতানের চিঠি আইছে শহর থাইকা, তারে সেইটা দিবার চাই। সেটা শুনে আনোয়ার আলী বললেন, আরিয়ান বাবাজি অহন বের হইব। তুই চিঠি আমার কাছে দিয়া যা, আমি দিয়া দিমুনে। মজনু সব চিঠির মাঝখান থেকে আরিয়ানের চিঠিটা খুঁজে বের করলো। তারপর মাথা তুলে তাকাতেই দেখলো সুলতান আরিয়ান মির্জা বাড়ি থেকে বের হচ্ছে। সুঠাম দেহের অধিকারী আরিয়ানকে সাদা পাঞ্জাবির উপর ছাই রঙা শাল চাদরে আগের দিনে জমিদারের মতো দেখাচ্ছে। ফর্সা গালে চাপদাড়ি তার সৌন্দর্য আরো বাড়িয়ে দেয়। তার হাঁটাচলা ও আভিজাত্য তাদের জমিদারি পরিচয় বহন করে। তার দুই পাশে দুই চাচাতো ভাই আরিফ ও আকাশ। পেছনে ৪ জন মোটা কালা শক্তিশালী দেহরক্ষী লাঠিয়াল। আরিয়ান দূর থেকে লক্ষ্য করল মজনুকে। তাই জিপে উঠে না বসে হেঁটে হেঁটে প্রধান ফটকের বাহিরে আসলো। মজনু নিচের দিকে তাকিয়ে সালাম দিল। আরিয়ান সালামের উত্তর নিয়ে মজনুর উদ্দেশ্যে বলল, কেমন আছিস মজনু? মজনু চোখ নত রেখে বলল, আপনাদের দোয়ায় ভালো আছি ছোট সুলতান। তোর বোনের স্বামী এখন আর কোনো ঝামেলা করে? না ছোট সুলতান, আপনার দয়ায় হারামি ভালো হইয়া গেছে, এখন আর আপারে মারে না। আরিয়ান মজনুর কাঁধে ভরসার হাত রেখে বলল, অন্যায়কে প্রশ্রয় দেওয়া নতুন আরেকটা অন্যায় সৃষ্টি করার শামিল, তাই তোদের উচিত প্রতিবাদ করা। মজনু আরিয়ানের কথার জবাবে বলল, কিভাবে করমু প্রতিবাদ? ওই হারামিরে কিছু কইতে গেলে আমার আপা মায়া দেখাইয়া সামনে দাঁড়ায়। আরিয়ান মুখে গাম্ভীর্য রেখে বলল, প্রতিভক্ত বউ হওয়া ভালো, কিন্তু মাঝে মাঝে নিজের সুখের জন্য একটু কঠোর হতে হয়। যাই হোক, তুই এখানে কেন, কোনো চিঠি এসেছে? মজনু একটা সাদা খাম এগিয়ে দিয়ে বলল, জি সুলতান, আপনার চিঠি নিয়ে আইছি। আরিয়ান চিঠি হাতে নিয়ে ভাইদের সাথে জিপে উঠে বেরিয়ে গেল মির্জা জামদানি হাউসের দিকে। পেছন পেছন তার দেহরক্ষীরা আরেকটা জিপে গেল। গিন্নি, এই গিন্নি, কই গেলা? সুলতান আদনান মির্জার গলা ফাটানো ডাকে আহার ঘর থেকে এই বাড়ির বড় কর্ত্রী ফরিদা মির্জার চাবির গোছা আঁচলে বাঁধতে বাঁধতে ছুটে আসলেন। পরনে তার খয়েরি রঙের তাঁতের শাড়ি, হাতে সোনার মোটা বালা, গলায় এই বংশের খানদানি চেন, কানে সোনার দুল। পান চিবোতে চিবোতে এসে কর্তার পাশে বসলেন। ওনার সারা শরীরে আভিজাত্যের ছোঁয়া। তাড়াতাড়ি ১ কিলি পান বানায়া দাও গিন্নি, সালিশে যাওয়ার সময় হইয়া গেছে। বড় গিন্নি হেসে পিকদানিতে পানের পিক ফেলে বললেন, গ্রামে আবার কি হইছে, কিসের সালিশ জমিদার মশাই? আদনান মির্জা মেহেদিরাঙা দাড়িতে হাত বুলিয়ে বললেন, আর বলো না গিন্নি, রূপনগরের মানুষের জ্বালায় বাড়িতে একটু আরামে শুয়ে বসে থাকতে পারি না। ফরিদা মির্জা চিন্তিত কণ্ঠে বললেন, কেন, আবার কি হইছে? গতকাল শেষ রাইতে রূপনগরের কয়েকজন আমাগো গ্রামের পাকা ফসলের ক্ষেতে আগুন দিবার আইছে। গ্রামের লাঠিয়াল বাহিনী তাগো মধ্যে দুইটারে ধরছে। আজকে তাগো বিচার করনু। শুনছি এই দুইটা রূপনগরের হাওলাদার বাড়ির খাস কামলা। ফরিদা মির্জা পানির খিলি এগিয়ে দিতে দিতে বললেন, আপনাকে দুই গ্রামের এই রেষারেষি কবে যে শেষ হইব আল্লাহ জানে।
আদনান মির্জা পানটা মুখে ঢুকিয়ে অস্পষ্ট কণ্ঠে বললেন, রূপনগরের সাথে সোনাদিঘির বন্ধুত্ব কোনোদিনও সম্ভব না। আমাদের পরে আমাদের পরবর্তী প্রজন্ম ওদের সাথে লড়বে। তাছাড়া আমার সিংহ আছে তো, ও সকল বিপদ থেকে আমাদের গ্রামকে রক্ষা করব। তারপর উনি কিছু মনে পড়ার ভঙ্গিতে বললেন, আমার সিংহ আরিয়ান কই? ফরিদা মির্জা আরেক খিলি পান নিজের মুখে ঢুকাতে ঢুকাতে বলল, আরিয়ান সকাল সকাল জামদানি হাউসে গেছে। ওকে বলেছো আমি যে বলেছি গ্রামের চাষিদের খবর নিয়ে আসতে? ফরিদা মির্জা আঙ্গুল দিয়ে জিহ্বায় চুন ঠেকিয়ে বললেন, বলেছি আমি ওকে। বলেছে যাবে। পান খাওয়া শেষে আদনান মির্জা গিন্নির কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে যান। উনি বেরিয়ে যেতেই ফরিদা মির্জার পাশে এসে বসেন এই বাড়ির বাকি দুই গিন্নি শাহিদা মির্জা ও মিহিদা মির্জা। দুজনের পরনেই জামদানি শাড়ি। মিহিদা মির্জা ফরিদা মির্জার উদ্দেশ্যে বললেন, বড় ভাবি চা খাইবেন? ফরিদা মির্জা পিকদানিতে পানির পিক ফেলে বললেন, পান খাইতাছি আমি, তোরা খা। অতঃপর মিহিদা মির্জা চিৎকার করে ডাকলো, শিমুল পারুল। শিমুল আহার ঘর থেকে দৌড়ে এলো, নিচের দিকে তাকিয়ে বলল, বলেন ছোট আম্মা। মেজ ভাবি ও আমার জন্য 2 কাপ সুগন্ধি চা নিয়ে আয়। আমার চায়ে চিনি কম দিবি। আচ্ছা আম্মা, বলেই শিমুল আহার ঘরের দিকে চলে গেল। সেখানে পারুল সবজি কাটছিল। বোনকে আসতে দেখে জিজ্ঞেস করলো, কি হইছে আপা? তুই এমন কাঁপতাছস কেন? ছোট আম্মা তোরে আবার কিছু কইছে? শিমুল একটা হাঁড়িতে পানি দিয়ে চুলায় বসাতে বসাতে বলল, না কিছু কয় নাই, চা দিতে কইছে। পারুল সবজি কাটতে কাটতে বলল, এই বেডিরে আমার একটুও পছন্দ হয় না আপা, সারাক্ষণ কেমন খ্যাসখ্যাস করে। শিমুল গরম পানিতে চা পাতা দিতে দিতে বলল, ছোট আম্মার কথাই এমন, ভালো কথা বললেও খ্যাসখ্যাসানি মনে হয়। পারুল শিমুলের কথার বিরোধিতা করে বলল, না আপা, উনি সত্যিই খিটখিটে মহিলা। বড় আম্মাও তো শক্ত ধাঁচের মানুষ, কিন্তু তার ভেতরে অনেক মায়া। কাজের লোক বইলা কখনো আমাদের অসম্মান করে না, বরং আমাদের সুযোগ সুবিধা দেখে। কিন্তু বাকি দুইটা সারাক্ষণ গুজর গুজর ফুসুর ফুসুর করায় ব্যস্ত থাকে। শিমুল পারুলকে ধমক দিয়ে বলল, চুপ থাক পারুল, কেউ হুইন্না লাইব। কামে মন দে। দুপুর হইলেই আবার ছোট সুলতান বাড়িত খাইতে আইব। সময় মতো খাবার না পাইলে ছোট সুলতান রেগে যাইব। তখন বড় আম্মা বকবো। পারুল আহার ঘরে জানালা দিয়ে বাইরের সূর্যের দিকে চেয়ে সময় বোঝার চেষ্টা করলো। তারপর এসে তাড়াতাড়ি রান্নার আয়োজন করলো। দেয়াল ঘড়ির প্রচলন গ্রামে তেমন একটা না থাকা সত্ত্বেও এই বাড়িতে 4 থেকে 5টা ঘড়ি আছে। এই বাড়ি ছোট সুলতান শহর থেকে নিয়ে এসেছেন। কিন্তু শিমুল ও পারুল লেখাপড়া না করার কারণে দেয়াল ঘড়ি দেখে সময় বলতে পারে না। তখনই ভেসে আসলো আড্ডাঘর থেকে ছোট গিন্নির ডাক, কিরে আজকে কি চা পামু? শিমুল তড়িঘড়ি করে পিতলের কাপে চা ঢেলে নিয়ে গেল আড্ডাঘরের দিকে। আম্মা, দেখো তো আমাগো কেমন লাগতাছে। 4টা মেয়েলি কণ্ঠস্বর পেয়ে 3 গিন্নি দরজার দিকে তাকালেন। দেখলো এই বাড়ির 4 ফুল দাঁড়িয়ে আছে। আশা, আলো, আঁখি ও পাখি এগিয়ে এসে আম্মাদের সামনে দাঁড়ালো। 4 জনের পরনে গোলাপি জামদানি, দেখতে একই রকম। চুলে গোলাপি ফিতা, কপালে টিপ ও চোখে কাজল। 4 বোন এসে 3 আম্মাকে ঘিরে বসলো। বড় গিন্নি বাড়ির মেয়েদের কপালে চুমু দিয়ে জিজ্ঞেস করলেন, এই শাড়ি কোথায় পেয়েছো আম্মারা? আঁখি ও পাখি যমজ 2 বোন একসাথে খিলখিলিয়ে হেসে বলল, দাদাভাই এনে দিয়েছে বড় আম্মা। মেজগিন্নি শাহিদা মির্জার ঠোঁট থেকে চায়ের কাপটা নামিয়ে মৃদু হেসে বললেন, তোমাকে অনেক সুন্দর লাগতাছে আম্মারা। আলো এগিয়ে এসে গলা জড়িয়ে ধরে বলল, সত্যি কইতাছো আম্মা? তখনই পাশ থেকে বড় গিন্নি মৃদু ধমক দিয়ে বললেন, এটা কেমন ব্যবহার আলো? বাড়িতে মাস্টার মশাই রাইখা তোমাদের আমরা পড়ালেখা করাই, মুখ দিয়ে সবসময় শুদ্ধ কথা কইবা। আমরা না হয় আগের যুগের মানুষ, অনেক কিছুই পারি না, এত লেখাপড়াও করি নাই, কিন্তু তোমাদের তো আমরা লেখাপড়া করাই। তোমাদের কথাবার্তা চালচলন হবে সভ্য ও মার্জিত, মনে থাকবো? 4 বোন একসাথে মাথা নাড়িয়ে বলল, জি বড় আম্মা। তারপর 4 বোন চোখাচোখি করে কি যেন কথা বলল। সেটা দেখে বড় গিন্নি আবারও বলল, তোমরা কি কিছু কইবা? 15 বছরের কিশোরী মেয়ে আলো বড় গিন্নির গলা জড়িয়ে ধরে আদুরে কণ্ঠে বলল, বড় আম্মা, আমরা 4 জনে একটু ঘুরতে যেতে চাই। বেশি দূর যাব না, সামনে সোনাদিঘিতে যাব। বড় আম্মা কিছু বলার আগেই আলোর আম্মা শাহিদা খেকিয়ে উঠে মেয়েদের উদ্দেশ্যে বললেন, আদরে আদরে ঠ্যাং কি বেশি লম্বা হইয়া গেছে তগো? তোরা জানোস না, এই বাড়ির মেয়ে বউরা রাস্তাঘাটে ঘুরে বেড়ায় না। আলো মায়ের ভয়ে ভীত হয়ে বড় আম্মার পেছনে দাঁড়ালো। বড় গিন্নি ফরিদা মির্জা মেজো যাকে থামিয়ে বলল, থাম মেজো, আমি দেখছি বিষয়টা।
বড় ভাবির উপর শাহিদা আর কোনো কথা বলল না। ফরিদা আহার ঘরের দিকে তাকিয়ে পারুলকে ডাকলেন। পারুল শাড়ির আঁচলে ভেজা হাতটাকে মুছতে মুছতে ছুটে এসে বলল, বলেন বড় আম্মা। ফরিদা পারুলের দিকে তাকিয়ে বলল, তুই বাড়ির মেয়েদের সাথে সোনাদিঘিতে যাবি। ওরা যতক্ষণ সেখানে থাকবে তুই ওদের খেয়াল রাখবি। পারুল মাথা নত করে নিচের দিকে তাকিয়ে বলল, কিন্তু বড় আম্মা, শিমুল তো দুপুরের আগে একা সব রান্না করতে পারবে না। এবার পাশ থেকে পিতলের চায়ের কাপটা শক্ত করে সামনের টেবিলে রেখে মিহিদা মির্জা আঙ্গুল তুলে বললেন, তোর সাহস তো কম না, বড় ভাবির মুখের উপর কথা বলিস। পারুল এখনো নিচের দিকে তাকিয়ে আছে। ফরিদা এক হাত উঁচু করে ছোট যাকে থামিয়ে দিল। অতঃপর পারুলের উদ্দেশ্যে বললেন, তুই ওদের নিয়ে যা, আমি রহিমাকে পাঠাচ্ছি শিমুলকে সাহায্য করবে। পারুল খুশি মনে আশা আলো আঁখি ও পাখিকে নিয়ে সদর দরজা পেরিয়ে গেল। সে জানে বড় আম্মা যেহেতু বলেছে সেহেতু শিমুলকে সাহায্য করার লোক সে পাঠাবে। ওদের যাওয়ার দিকে তাকিয়ে বড় গিন্নি মৃদু হাসলো, যা হয়তো তার ঠোঁটের কোণে মিশে গেছে। তারপর একটু জোরে চেঁচিয়ে ডাকলেন, শফিক, শফিক। অন্দরমহলের পাহারায় ছিলেন শফিক মিয়া। দুরন্ত পায়ে এগিয়ে এসে সামনে দাঁড়িয়ে সালাম দিলেন। ফরিদা শফিকের উদ্দেশ্যে বললেন, ৩-৪টে লাঠিয়াল মেয়েদের সাথে পাঠিয়ে দে, কিন্তু আমার মেয়েরা যেন বুঝতে না পারে। শফিক নিচের দিকে তাকিয়ে মাথা ঝাঁকিয়ে বলল, আচ্ছা বড় ভাবি। তখনই ফরিদা আবারও বললেন, শোন, লাঠিয়ালদের বলবি যতক্ষণ মেয়েরা দিঘিতে থাকবে ততক্ষণ যেন দিঘির পাড়ে রাস্তা দিয়ে কোনো পথচারী যাতায়াত না করে। শফিক সম্মতি জানিয়ে চলে গেলেন। মিহিদা এগিয়ে এসে বলল, বড় ভাবি, মেয়েদের খুশির জন্য আপনি তো ওদের যেতে দিলেন, কিন্তু আরিয়ান বাড়ি ফিরে যদি শোনে তার বোনেরা এভাবে গ্রামে ঘুরতে গেছে, ছেলেটা প্রচন্ড রেগে যাবে। ফরিদা মিহিদার উদ্দেশ্যে বললেন, আমার ছেলেকে আমি সামলে নেব ছোট। আর মাঝে মাঝে ছেলে মেয়ের খুশির জন্য মায়েদের একটু ছাড় দিতে হয়। আমি মেয়েদের তাই দিয়েছি। বলেই উনি রহিমাকে ডাকতে ডাকতে নিজের রুমের দিকে চলে গেলেন। আরিফ ও আকাশকে কাজকর্ম বুঝিয়ে দিয়ে রাফিনকে নিয়ে জামদানি হাউস থেকে আরিয়ান বেরিয়ে যাচ্ছিল। তখনই গ্রামের এক বৃদ্ধ এসে সামনে দাঁড়ায়। আসসালামু আলাইকুম ছোট সুলতান। ওয়ালাইকুম আসসালাম। আমারে চিনতে পারছেন সুলতান? আমি তুহিনের আব্বা। আরিয়ান মুখে গাম্ভীর্য নিয়েই বলল, জি চাচা, আমি চিনতে পেরেছি। তুহিন 2 দিন ধরে কাজে আসছে না, ওর শরীর ভালো আছে তো? তুহিনের আব্বা এবার কেঁদে দিলেন। হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছতে মুছতে বললেন, পোলাদার 2 দিন ধইরা অনেক জ্বর। মাসের শেষ দিক, হাতে তেমন টাকা পয়সা নাই, তাই ডাক্তারের দোকানে লইয়া যাইতে পারতাছি না। আপনি যদি দয়া করে ওর এই মাসের বেতন থাইকা কিছু টাকা অগ্রিম দিতেন, তাইলে ওরে চিকিৎসা করতে পারতাম। বলেই বৃদ্ধ থামল। কিন্তু এখনো যেন উনি হাঁপাচ্ছেন। আরিয়ান কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে পাঞ্জাবির পকেট থেকে কিছু টাকা বের করে দিল। অতঃপর তুহিনের আব্বার দিকে তাকিয়ে বলল, এই টাকাটা আমি এমনি দিয়েছি, ওর বেতন থেকে কাটা হবে না। আপনি ওকে ভালো ডাক্তার দেখান এবং নিজেও ডাক্তারের কাছে যান। আপনাকে দেখেও মনে হচ্ছে অসুস্থ। তুহিনের আব্বা কৃতজ্ঞতার চোখে আরিয়ানের দিকে তাকালো। তারপর খুব খুব করে কয়েকটা কাশি দিয়ে বললেন, আল্লাহ আপনার ভালো করুক বাবা। আরিয়ান হাত ঘড়িতে একবার তাকালো, বেলা 11টা ছুঁই ছুঁই। গ্রামের ফসলের জমিতে যেতে হবে। সেখানকার কৃষকদের এবছর ভালো ফসল হচ্ছে না। কেন হচ্ছে না সেটা গিয়ে দেখে আসতে হবে। তারপর একবার যাবে বটতলায়। সেখানে শালিশ বসেছে, সেটাও দেখা জরুরি। তাই রাফিনকে নিয়ে সে জিপে উঠে বসলো। পেছনে আরেক জিপে তার দেহরক্ষীরা আসছে। রাফিন এতিম ছেলে। বাবা ছিলেন রিকশা চালক। হঠাৎ একদিন ট্রাক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। তার বছরখানেক পর মাও তাকে রেখে পাড়ি জমায় পরপারে। তখন তার বয়স ছিল 5 বছর। তারপর থেকে রাস্তাঘাটে জীবন তার। রাফিনের বয়স যখন 10 বছর, তখন শহরে দেখা হয় আরিয়ানের সাথে। আরিয়ানকে তার শত্রুপক্ষ একা পেয়ে আক্রমণ করেছিল। সেদিন রাফিন নিজের কথা না ভেবে যেভাবে পেরেছে আরিয়ানকে রক্ষা করার চেষ্টা করেছে। 10 বছরের বাচ্চা ছেলে, তার ক্ষমতা খুবই সীমিত। কিন্তু তবুও ছেলেটা এগিয়ে এসেছিল অপরিচিত এক বড় ভাইয়ের জন্য। সেই ছেলেটা জানতই না তার সামনে দাঁড়ানো 17 বছরের কিশোরটি একাই শত্রুপক্ষকে ঘায়েল করতে সক্ষম। আরিয়ান সেদিন মুগ্ধ দৃষ্টিতে দেখেছিল 10 বছরের এই শিশুটিকে। শত্রুপক্ষকে কুপকাত করার পর রাফিনকে আরিয়ান প্রশ্ন করল, তোর বাবা মা কই? রাফিন ময়লা শার্টের হাতায় চোখ মুছে বলল, বাবা মা নাই, আমি এতিম। সেদিন রাফিনের মুখে আমি এতিম বলা কথাটা আরিয়ানের কলিজায় লেগেছিল। আরিয়ান আগে পিছে কিছু না ভেবে ওকে প্রশ্ন করল, যাবি আমার সাথে? আরিয়ানের কথায় রাফিন নিচের দিকে তাকিয়ে বলেছিল, কিন্তু ভাই, আমি তো কোনো কাম জানি না। আরিয়ান মৃদু হেসেছিল।
তারপর বলেছিল, তোর ভাই আছে না, তুই শুধু তোর ভাইয়ের পাশে পাশে থাকবি। রাফিন ধুলোবালি মাখা হাতে নিজের মুখটাকে মুছে উজ্জ্বল হাসি দিয়ে বলেছিল, আচ্ছা ভাই। ওর হাসি দেখে আরিয়ান নিজেও হেসে বলেছিল, আচ্ছা না, বল আচ্ছা। তোতা পাখির মতো 10 বছরের রাফিন সাথে সাথে বলেছিল, আচ্ছা ভাই। সে বছর আরিয়ান মাত্র মেট্রিক পরীক্ষা দিয়েছে। কলেজে ভর্তির জন্য শহরে গিয়েছিল। নিজের কলেজের ভর্তির পাশাপাশি রাফিনকে সে একটা স্কুলে ভর্তি করে দেয়। তারপর থেকে রাফিন আরিয়ানের সাথে শহরে থাকতে শুরু করে। আরিয়ান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে বছর মাস্টার্স কমপ্লিট করে সে বছর রাফিন মাত্র সপ্তম শ্রেণীর ছাত্র। তার বয়স তখন 17, কিন্তু ওর বয়সী ছেলেরা মেট্রিক দিয়ে ফেলেছে। এসব নিয়ে ছেলেটার আক্ষেপ ছিল না কোনো কালেই। সে যে 3 বেলা ঠিকভাবে খেতে পায় এবং লেখাপড়া করতে পারছে এটাই অনেক। তাছাড়া আরিয়ান দিয়েছে তাকে বড় ভাইয়ের মতো অসীম ভালোবাসা। রাফিনের মতে নিজের শরীরের চামড়া দিয়ে জুতো বানিয়ে দিলেও আরিয়ান ভাইয়ের ঋণ শোধ হবে না। মাস্টার্সের পর আরিয়ান যখন সোনাদিঘি গ্রামে ফিরে আসবে তখন রাফিন ওর সাথে চলে আসে। এখানে আসার পর গ্রামের বিদ্যালয়ে ছেলেটাকে আরিয়ান 8ম শ্রেণীতে ভর্তি করে দেয়। আরিয়ানের আব্বা আদনান মির্জা আগে থেকেই রাফিনকে চিনতেন। শহরে যতবার গিয়েছেন ততবারই নিজের ছেলের সাথে এই ছেলেটাকে তিনি দেখেছেন। তাছাড়া আরিয়ান যতবার গ্রামে আসতো রাফিনকে সাথে নিয়ে আসতো। সেই সূত্রে মির্জাবাড়ির সকলেই তাকে চেনে। তাই আরিয়ানের সাথে মির্জাবাড়িতে থাকতে তার কোনো অসুবিধা হলো না। গ্রামের বিদ্যালয় থেকে ছেলেটা মেট্রিক পাশ করলো। তারপর আরিয়ান চেয়েছিল ওকে শহরে পাঠাতে, কলেজে পড়তে। কিন্তু রাফিন জানায় সে আর পড়তে চায় না। এখন সে আরিয়ানকে ব্যবসার কাজে সাহায্য করতে চায়। তারপর থেকে এই ছেলেটা সুলতান আরিয়ান মির্জার সাথে সাথেই থাকে সারাক্ষণ। রাফিনকে মির্জাবাড়ির মেজ গিন্নি ও ছোট গিন্নি একটু কম পছন্দ করলেও বড় গিন্নি ফরিদা মির্জা নিজের ছেলের মতোই ভালোবাসেন। এত বড় একটা একান্নবর্তী পরিবার পেয়ে রাফিনের নিজেকে কখনো আর এতিম মনে হয়নি। 15 মিনিটের পথ পাড়ি দিয়ে ওদের জিপটি থেমে গেল কাঁচা রাস্তার সামনে। সে রাস্তা দিয়ে একটু সামনে হেঁটে গেলেই ফসলের জমি। আরিয়ান জিপ থেকে নেমে সেদিকে হাঁটল। তার সাথে গেল রাফিন ও কয়েকজন লাঠিয়াল। যেতে যেতে কয়েকজনের সাথে দেখা হলো। ছোট বড় সকলেই আরিয়ানকে সালাম দিচ্ছে। কয়েকজন কৃষক সুলতান আরিয়ান মির্জাকে দেখে হাত পায়ের কাদা সহ ধানক্ষেত থেকে উঠে এলো। আসসালামু আলাইকুম ছোট সুলতান। আরিয়ান স্বভাবসুলভ গম্ভীর ভঙ্গিতে জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আপনাদের? শুনলাম ফসল ভালো হচ্ছে না। একজন কৃষক এগিয়ে এসে নিচের দিকে তাকিয়ে ভক্তি সহকারে বলল, হ সুলতান, রূপনগর গ্রামের পাশ দিয়া পানি আউনের যে ব্যবস্থা আপনারা কইরা দিছিলেন হেইডা রূপনগরবাসী মাঝে মাঝেই বন্ধ কইরা দেয়। কয়দিন ধইরা ধান খেতে পানি আহে না, ফসলের গোড়া শুকাইয়া গেছে। এর মধ্যে আপনি মনে হয় জানেন, গতকাল শেষ রাইতে ওই গ্রামের কয়জন আইছিল পাকা ফসলের ক্ষেতে আগুন লাগাইতে। 2 জনরে লাঠিয়ালরা ধরছেও। আরিয়ান গম্ভীর মুখে সবটাই শুনল। পাশ থেকে রাফিন বলল, ভাই, ওদের অত্যাচার আর কত সহ্য করবেন? আপনি একবার অনুমতি দেন, ওদের গ্রাম ধ্বংস করতে আমাদের মাত্র 2 ঘন্টা লাগবে। আরিয়ান গম্ভীর ভঙ্গিতে এক হাত উঁচু করে রাফিনকে থামিয়ে দিল। তারপর সকলের উদ্দেশ্যে বলল, আমি দেখছি বিষয়টা। বিকেলের মধ্যেই জমিতে পানি আসবে ইনশাল্লাহ। আরিয়ানের কথায় কৃষকদের মুখে তৃপ্তির হাসি ফুটল। কিন্তু তার নজর সেদিকে নেই। আরিয়ান তাকিয়ে আছে তাদের থেকে অনেকটা দূরে সরিষা ক্ষেতের আইল ধরে যাওয়া এক মেয়ের দিকে। খোলা চুলে এক অপরূপা টকটকে লাল শাড়ি পরে ক্ষেতের আইল ধরে হেলে দুলে হেঁটে যাচ্ছে। লাল রেশমি চুড়ি পরা ফর্সা হাত দিয়ে হলুদ সরিষা ফুলগুলোকে ছুঁয়ে দেওয়ার একান্ত প্রচেষ্টা তার। আর মাঝে মাঝে কয়েক গোছা সরিষা ফুল ছিঁড়ে কানে গুজছে। দূর থেকে মনে হচ্ছে কোনো হলুদ ফুল বাগানে রক্তলাল গোলাপ ফুটেছে। ভাই, বটতলা সালিশে যাবেন না? রাফিনের ডাকে আরিয়ান নজর ঘুরিয়ে তাকালো সবার দিকে। দেখল কৃষকরা এখনো অনুমতির অপেক্ষা করছে চলে যাওয়ার। আরিয়ান হাতের ইশারায় ওদেরকে চলে যেতে বলল। অতঃপর আবারও তাকালো সরিষা ক্ষেতের দিকে। কিন্তু কোথাও কেউ নেই। ওর মুখ থেকে এই অপরূপ দৃশ্যের বর্ণনা শুনলে যে কেউ বলবে এটা তার চোখের ভ্রম। কারণ সচরাচর গ্রামের মেয়েরা মাথায় ওড়না না দিয়ে খোলা চুলে এভাবে চলাফেরা করে না। কিন্তু আরিয়ান কিছুতেই মেনে নিতে পারছে না। এখনো তার চোখে ভেসে বেড়াচ্ছে কয়েক মিনিটের আগের সেই অপার্থিব দৃশ্য। তাই সকলকে দাঁড় করিয়ে রেখে আরিয়ান হাঁটল সরিষা ক্ষেতের দিকে। রাফিন ভাই ভাই বলে পেছন থেকে কয়েকবার ডাকলো। কিন্তু আরিয়ান থামল না। এগিয়ে গেল সামনে। সরিষা ফুলে চারপাশে হলুদের সমারোহ। কিন্তু রক্তলাল গোলাপটা কোথায়? আরিয়ান ক্ষেতের আইল ধরে আরো কিছুটা এগিয়ে গেল। তখনই তার নজরে পড়ল ভেজা মাটিতে একটা পায়ের ছাপ।
সে ভালোভাবে খেয়াল করতে বুঝলো এটা কোনো পুরুষের পায়ের ছাপ নয়। তার মানে এখানে কোনো মেয়ে ছিল। একটু আগে দৃশ্যটা তার চোখের ভ্রম নয়। সে চোখ বন্ধ করল। তখনই চোখের পাতায় ভেসে উঠল কতগুলো সরিষা ফুল ছিঁড়ে দস্যি মেয়েটার কানে গোজা দৃশ্য। বুকের ভেতরে আচমকা হৃৎপিণ্ডটা লাফালাফি করছে। কেমন জানি অসহনীয় এক মিষ্টি যন্ত্রণা, যা আগে কখনো হয়নি, কোনোদিনও না। হঠাৎই মনে হলো কোনো কিছু চিকচিকে আলোর ধুতি আরিয়ানের চোখের তারায় বিঁধছে। সে চোখ ঘুরিয়ে তাকালো সেদিকে। তখনই তার নজরে এলো নরম সবুজ ঘাসের উপর একটি রূপালী নূপুর, যা রোদের আলোয় ঝলমল করছে। আরিয়ান এগিয়ে গিয়ে এক হাঁটু ভাঁজ করে বসল। তারপর পাঞ্জাবির পকেট থেকে একটা রুমাল বের করে নূপুরটা হাতে নিল। নূপুরের ঝুমকোগুলোতে লাল কিছু একটা লেগে আছে। আরিয়ান নাকের সামনে নিল। না, এটা কোনো রক্ত নয়। নূপুর থেকে আলতার গ্রান আসছে। অতঃপর রুমাল পকেটে রেখে এক হাতে নূপুরটাকে চোখের সামনে ধরল। কে এই অপরূপা? কোথায় তার বাড়ি? কোন বাগানে গেলে আবারও দেখা হবে এই রক্তগোলাপের সাথে? আরিয়ানের ভাবনার মাঝেই পেছন থেকে রাফিন ডাকলো, ভাই, কোনো সমস্যা হয়েছে কি? আমাদের একবার কন, আপনার যা লাগবো আইনা দিমু। আরিয়ান মৃদু হেসে উঠে দাঁড়িয়ে নুপুরটা পকেটে রাখলো। রাফিন যদি পেছনে না দাঁড়িয়ে সামনে দাঁড়াতো, তাহলে হয়তো দেখতো তার গম্ভীর মুখের ভাই এক মেয়েকে দেখে মৃদু হাসছে। আজকের মতো এই পর্যন্তই। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখা ভালো, এই উপন্যাসটি প্রতিদিনের পর্ব প্রতিদিন আসবে না। 3 দিন পর পর দিব, কিন্তু বড় করে দিব। আল্লাহ হাফেজ।